আপনার সঙ্গে এতদিন পরে দেখা হয়ে খুব ভালো লাগছে। ফার্স্ট অ্যাসোসিয়েশন যেটা আমাদের হয়েছিল বইমেলাতে, হ্যাঁ, সেখানে আমরা অনেক গল্প করেছিলাম। আর আজকেও আমাদের গল্প, কিন্তু আজকের গল্পগুলো আমরা নানান সেগমেন্টে আপনার সঙ্গে কথা বলবো। ইয়োর জার্নি, সিনেমার গল্প, বই লেখার গল্প, অ্যাড সিনেমার গল্প। আমার কিন্তু কিছু প্রশ্ন করার আছে। নিশ্চয়ই আপনার লেখা নিয়ে। নিশ্চয়ই, I would love to talk about it. Lovely. So let's begin. Absolutely. একদম। বরুণদা, শুরু করি আমরা আপনার সিনেমা, সত্যজিৎ রায়ের সিনেমা যেটা বলি সীমাবদ্ধ দিয়ে। সেখানে শ্যামলেন্দু যে ক্যারেক্টারটা, আমার খুব একটা জানার ইচ্ছে সেখানে, আপনি অ্যাজ বরুণ চন্দ্র আর শ্যামলেন্দু ক্যারেক্টারটা যেটা আপনি প্লে করেছিলেন, সেটা কতটা সিমিলার আর কতটা তার মধ্যে ডিফারেন্স ছিল এই দুটো ক্যারেক্টারের মধ্যে? মানে এই চরিত্রটা করতে গিয়ে আপনি কি ভাবলেন, কতটা আপনার সিমিলারিটি ওখানে আছে? এই উত্তরটা সবচেয়ে ভালো মানিকদা দিতে পারতেন, কেননা তিনি তো আমাকে সিলেক্ট করেছিলেন। তার নিশ্চয়ই মনে হয়েছিল যে বরুণকে দিয়ে কাজটা হবে। আই থিঙ্ক হোয়াট হি ওয়াজ লুকিং ফর, যে একজন এমন ছেলে হওয়া দরকার যে অভিনয় করতে পারে এবং যে ওই কর্পোরেট ওয়ার্ল্ড সম্বন্ধে অভ্যস্ত, ইজ অ্যাট হোম। এটা কিন্তু আমি পরে শুনেছিলাম আর কি। আমার দিক থেকে আমাকে যখন উনি স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, আমিও বলেছিলেন যে শঙ্করের এই গল্পটা পড়ে দেখো। তারপর যখন স্ক্রিপ্টটা পড়ে শোনালেন, তখন অ্যাকচুয়ালি যে মানে শ্যামলেন্দু was a director, became a director. To begin with, he was a product manager. আমার কিন্তু সেটা নয়, আমি বিজ্ঞাপনের লোক। সো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু শ্যামলেন্দুর সঙ্গে ওরকম একটা সাংঘাতিক যে মিল রয়েছে তা নয়, সিমিলারিটি ক্যারিয়ারের দিক থেকে নয়। আচ্ছা, এখন মানসিক দিক থেকে সেটা ভাবলে পরে মিল আসে। মিল আসে কিরকম ভাবে, এগেইন মানে এই গল্পটা যেটা শ্যামলেন্দুর এক গিন্নি, তার শালি, তার একটা সুন্দর ফ্ল্যাট, মানে হাই রাইজ বিল্ডিং এতে, মাল্টি স্টোরি বিল্ডিং এতে, অল দ্যাট ইজ ভেরি নাইস। কিন্তু মানে আমার কিন্তু সেগুলো ছিল না। অতএব বাস্তবিক জীবনে যদি দেখা হয় তাহলে কিন্তু শ্যামলেন্দুর সঙ্গে আমার অতটা মিল নেই, কিন্তু মানসিক দিক থেকে মিল, অভিনয় করলে পরে মিল আছে, নিশ্চয়ই আছে। প্রত্যেক মানুষের যেটা মনে হয় যে উচ্চাকাঙ্ক্ষা তো সবার থাকে, আমার নিশ্চয় ছিল। কিন্তু সেইখানেই আমার যেটা করতে হয়েছিল সেটা হলো যে আমি যেটা মানে অভিনয় একদম সহজ পাঠ, প্রথম পর্ব বলা যায় সহজ পাঠ, সেটা হচ্ছে যে আমি যদি শ্যামলেন্দু হতাম তাহলে কি করতাম। সো আই ওয়াজ ট্রাইং টু পুট মাইসেলফ ইনটু শ্যামলেন্দু's shoes. হ্যাঁ, আমরা ইংরেজিতে একটা কথাই রয়েছে, putting somebody else's shoes, the ability to put on a different shoe. Yes. সেটা অতএব মানে শ্যামলেন্দুর সঙ্গে যে সাংঘাতিক সাদৃশ্য ছিল তা নয়। বরুণদা, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি আপনাকে করতে চাই, মানে খুব ইচ্ছে করতে রে অ্যাজ এ ডিরেক্টর আর ইউ অ্যাজ অ্যান অ্যাক্টর, হাউ ওয়াজ দ্য কেমিস্ট্রি বিটুইন বোথ অফ ইউ? যখন শুটিং চলছিল, I thought it was fine because I felt quite at home acting. সবাই যে বলে যে অ্যাক্টিং শুরু, মানে আমি তো জীবনে কখনো এই ক্যামেরার সামনে এসে দাঁড়াইনি এর আগে। সো ইট ওয়াজ অল
new experience to me. But I didn't feel nervous at all. And I felt quite at home. যেটা একমাত্র যেটা মনে হতো যে ছবি তুলতে বড্ড বেশি সময় নেয়, ওই লাইটিং করতে ওটা হচ্ছে। আর আমি তো বিজ্ঞাপনের লোক, বিজ্ঞাপন সংস্থায় কাজ করতাম তখন, তো আই ফেল্ট রেস্টলেস, ছটফট করতাম। একবার কিন্তু বলেছিলাম যে বোর্ড লাগছে, হি ডিডন্ট লাইক ইট এট অল। বাট আরেকটা দিক থেকে যদি ভাবি যে সত্যজিৎ রায় বা মানিক দা আমার কাছে, তার সঙ্গে অভিনয় করার যে অভিজ্ঞতা, সেটা কতটা ইউনিক। দীর্ঘকাল I didn't know that there was a difference. কেন ওই ছবিটা করার পর প্রায় 20 বছর আমি অভিনয় করিনি। সো আমার মানে মানিকদার ডিরেক্টোরিয়াল ক্ষমতা, সেটা মাপকাঠি কি হবে সেটা কম্পেয়ার না করলে পরে আমি বলতে পারবো না, তাই না? কিন্তু সেই মাপকাঠি ছিল না আমার কাছে। সো আই থট দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান। আমি কিন্তু ভাবিনি যে পরে আবার আসবো। প্রথমে আমি এক্সপেক্ট করেছিলাম যে ভালো ডিরেক্টর যারা রয়েছেন, তপন সিনহা, মৃণাল সেন, এরা হয়তো আমাকে ডাকতে পারে, কিন্তু তখন তারা কেউ ডাকেননি। And I went back to advertising. So was he a perfectionist, like মানে ভীষণ মানে কোনো জিনিস কাজটা যেটা অ্যাক্টিং এর যেটা সেটা খুব পারফেকশন হতে হবে, সেই বিষয়ে ওনার খুব কিছু ছিল কি এটা এইভাবেই করতে হবে? উনি আমাকে মানে নেবার আগে কিন্তু he knew me for at least 2.5-3 years, close to 2.5 years. সেই সময়ের মধ্যে উনি কিন্তু আমাকে স্টাডি করেছিলেন all through. Now I'm quite sure of it. যে উনি মাঝে সাঝে আসতে বলতেন, ওর বাড়িতে রবিবার সন্ধ্যা আড্ডা হতো, যেতে বলতেন, because he wanted to observe যে একে দিয়ে গান হবে কিনা। I think that is another way of knowing you. Correct. So যখন উনি সীমাবদ্ধর জন্য আমাকে নিলেন, I think he was more or less sure যে আমি মানে গাধা পিটিয়ে ঘোড়া করে দিতে পারবো। So that work, মানিকদের সঙ্গে কাজ করা কিন্তু খুব আমার কাছে খুব সহজ মনে হচ্ছিল। উনি যে খুব একটা বোঝানো, এই চরিত্রটার মধ্যে এই ব্যাপারটা বুঝতে পারলে এটা আমি কিন্তু চাই এই সিনেতে ফুটে উঠুক, এরকম উনি কখনো বলেননি। উনি আমাকে সোজা বলেছিলেন যে বলুন, তোকে যখন আমি নিয়েছি তখন আমি ধরে নিয়েছি যে তুমি শ্যামলেন্দ্রের চরিত্রটা বোঝো, তোমার যেমন হবে তাই করবে, কিন্তু যদি কখনো মনে হয় যে আমি যা চাইছি সেটা হচ্ছে না, তখন কিন্তু আমার কথা শুনে কাজ হচ্ছে। So I would say liberty that way. That is what I was coming to. এই যে লিবার্টি দেওয়া অ্যাক্টরকে, যেখানে ক্রিয়েটিভিটি হয়, আমি মনে করি যে ক্রিয়েটিভ জিনিসকে ক্রিয়েটিভিটি করার জন্য মানে আমরা একটা জন্ম দিচ্ছি কোনো জিনিসে, সেখানে যদি লিবার্টি না থাকে সেই জিনিসটা কিন্তু জন্ম হতে পারে না। এনি ক্রাফট মানে জমে না, ঠিক এটা। সো দ্যাট ইজ আ গ্রেটনেস আই থিঙ্ক অফ মানিকদা, যেখানে সেই লিবার্টিটা আপনাকে দিয়েছিলেন আর আপনি সেই লিবার্টিটা নিয়ে আপনি ইউ কুড এক্সেল মানে ওটার মধ্যে। সেটা আমি বলতে পারবো না, আমি শিওর করেছিলাম কিনা নিশ্চয়ই হয়েছিল, বিকজ দ্যাট ক্যারেক্টার আই নো, আমি সিনেমাটা দেখেছি, মানে ভীষণই ভালো হয়েছে, ভীষণই ভালো যে ক্যারেক্টারটা করেছি। আমাদের গল্প তো এগোচ্ছে, নানান রকম টপিক নিয়ে আমরা শুরু করেছি গল্পটা। এবারে যেটা আমি ভাবছি যেটা জিজ্ঞেস করবো আপনাকে, যে সিনেমা জগতে আসার আগে আপনি তো অ্যাড ম্যান, সো হাউ ওয়াজ ইট, মানে কিরকমভাবে আপনাকে এটা ইনফ্লুয়েন্স করেছিল, মানে
cinema and ad industry, is it a same thing or is it something very different? Or how did it help you in the cinema জগতে acting করতে? সিনেমা এবং অ্যাডভার্টাইজিং একেবারেই এক নয়, যদিও অ্যাডভার্টাইজিং এর কিছু কিছু জিনিস রয়েছে which is cinema, যেমন অ্যাড ফিল্মস, ইভেন মানে প্রিন্ট ফটোগ্রাফি, সেটাও মানে সিনেম্যাটিক ব্যাপার, ছবি তোলার ব্যাপার। তবে উত্তরণ অ্যাডভার্ট থেকে সিনেমা আসা আমার কিন্তু সাহায্য করেছে, আমি বলছি আপনাকে। যখন উনি আমাকে ডাকেন ফাইনালি, আমি when I started shooting, আমি কিন্তু তখন অ্যাড ফিল্ম তৈরি করছি আমার বিজ্ঞাপন সংস্থা যেখানে কাজ করতাম সেখানে। বিজ্ঞাপন ছবি করতে গেলে পরে কিন্তু একটা সাংঘাতিক ডিসিপ্লিনের প্রয়োজন। আপনি 8 মিনিট কিংবা 1 মিনিটের মধ্যে একটা পুরো গল্প বলছেন, সেই বলার ক্ষমতাটা এবং কিভাবে ফোটানো যায়। I was directing at that time. Okay. I was on the creative side. I would go to Bombay to direct ad films. Okay. So আমার কিন্তু মানে সিনেমার সম্বন্ধে কিন্তু আমার যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম আমি তখন। আচ্ছা। এবং আমি অনেককে বোঝাতাম যে না এরকম করলে বোধহয় ভালো হবে আর কি, let's do it together, that kind of thing. So I was at home acting and directing before I joined Clarion. Before I joined, before I made the film. Sorry. আপনি ক্ল্যারিয়নে কাজ করতাম তখন আমি। সো একেবারে কিন্তু অথই জলে পড়িনি আমি যখন সিনেমায় নামি। It helped you. It did help, exactly. If I'm not wrong, মানে আমি যদি ভুল না করি, I think making an ad film is more difficult than a movie, because ওখানে একটা পার্টিকুলার টাইমের মধ্যে আপনাকে ওই ট্যাগ লাইনটা দিতে হবে। একদম একদম। We have একটা খুব কমন কথা রয়েছে আমাদের অ্যাড ওয়ার্ল্ডেতে, every second counts. Every second counts. That's so true. Actually every second মানে কি, একটা সেকেন্ডে 24টা ফ্রেম রয়েছে। So all those frames count. আর সেখানে সিনেমাতে আপনার রিটেক আছে, you get the time to improvise, and অনেক টাইম লিমিটটা অনেকটা বেশি বেড়ে যায়, যেটা অ্যাডেতে সেই জিনিসটা নেই। অ্যাকচুয়ালি অ্যাডস তৈরি করতে কিন্তু সিনেমা থেকে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি সময়। যেমন ধরুন একটা বিজ্ঞাপন, 1 মিনিটের বিজ্ঞাপন সুষ্ঠুভাবে তৈরি করতে গেলে পরে একদিনেও তৈরি করা যায় 1 মিনিটের ছবি। বম্বেতে কিন্তু অনেক সময় 2 থেকে 3 দিন নিয়ে ছবি করা হয় একটা অ্যাড ফিল্ম। ওকে। 1 মিনিটের, which is much more elaborate than feature film. মানিকদের পুরো ছবি তৈরি হয়ে গিয়েছিল 42 দিনে, সীমাবদ্ধ। ওটা 12,000 ফিটের থেকে একটু কম। আচ্ছা। অলরাইট, আপনি যদি ফুটেজ দিয়ে দেখেন তাহলে পরে অ্যাড ফিল্মের করতে অনেক বেশি সময় লাগে। কেননা আমরা যেটা বলি আর কি, এভরি সেকেন্ড এভরি ফ্রেম কাউন্টস। একদম মানে প্রত্যেকটা ব্যাকড্রপ নিখুঁত আছে কিনা সেগুলো এনশিওর করে তারপরে শুটিং করা হয়। একটা ওকেটে খুলে পরেও তারপরেও আরো 2-3টে সেভিং টেক্স রেখে দেওয়া হয়। আমি যেটা একটা জিনিস আমি নোটিস করেছি, অনেক আর্ট ফিল্ম মেকাররা হ্যাজ বিকাম আ ডিরেক্টর। আই থিঙ্ক এই যে ট্রানজিশন, ইট হ্যাজ রিয়েলি হেল্প দেম টু বিকাম আ ডিরেক্টর। আমি অনেক ওদের প্রোফাইলটা দেখি দ্যাট দে আর আর্ট ফিল্ম মানে অ্যাড ফিল্ম থেকে বা অ্যাড ওয়ার্ল্ড থেকে ডিরেকশন বা সিনেমাতে এসে অনেক 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 করেছে। অ্যান্ড সেটাই আমি এখন বুঝতে পারছি যে শ্যাম বেনেগল was from advertising and he used to make documentaries for different companies, different ad agencies. উনি একটা সময় মধ্যে কাজও করেছে। In fact, I would remember one name, Pradeep Sharkar. পরিণীতা করার আগে he was in the ad film industry, ad world. So there is one similarity and also a learning
মানে যেখানে আমি Disciplining ডিসিপ্লিন ফ্যাক্টরটা অ্যান্ড ইট মেক্স আ লিটল বিট ইজিয়ার। আমার মনে হয় যে আমি অ্যাড ফিল্ম করে যদি আমি সিনেমা জগতে আসি, ইভেন অ্যাজ এ ডিরেক্টর অর অ্যান অ্যাক্টর, ইট উড রিয়েলি হেল্প মি ইন ডুইং ইট। Zina Daman from Edward, a whole lot of মানে heroines. Shabana Azmi আগে মানে মডেলিং করেছেন, তারপরে সিনেমায় সো এই যে যেরকম অ্যাড ফিল্ম ইন্ডাস্ট্রি বলছি, সেরকম আমরা এই মডেলিংও বলছি যে মডেলিং জগৎ থেকে অ্যাক্টিংয়ে আসা ইজ অলসো আ ট্রানজিশন উইচ ইজ আ ভেরি স্মুথ ট্রানজিশন। মানে একদম হঠাৎ করে সিনেমা লাইনে শিখতে আসা বা সিনেমা করতে আসা, সেখান থেকে যদি আমরা মডেলিংয়ে করি, আমার মনে হয় সেটাও হেল্প করে কিছুটা, ডেফিনেটলি হেল্প করে। ফ্যান ডিভিশনের সেলস ম্যানেজার শ্যামলেন্দু চ্যাটার্জি, অর্থাৎ স্বয়ং আমি। বরুণদা, এবারে যে কথাটা আমার খুব ইচ্ছে করছে আপনার সঙ্গে কথা বলতে, জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে সত্যজিৎ রায় সিনেমাতে নায়ক হওয়া থেকে সত্যজিৎ রায়ের উপরে বই লেখা, এই যে ট্রানজিশনটা, এটা কিরকম ছিল? সেটা আমি কিন্তু একটা জিনিস বলে রাখি যে দ্য ম্যান হু নিউ টু মাচ, সত্যজিৎ রে দ্য ম্যান হু নিউ টু মাচ, এটা আমার একমাত্র নন ফিকশন বই লেখা মানিটার উপরে। তো কিন্তু তার আগে আমি কিন্তু অনেক উপন্যাস, বিশেষ করে ক্রাইম থ্রিলার আর কি, ওই লেখার কিন্তু অভিজ্ঞতা রয়েছে আমার, ছিল আর কি। কিন্তু এই ট্রানজিশনটা আমার কেন হলো, বিশেষ করে সত্যজিৎ রায়ের উপরে কেন আমি লিখতে গেলাম, আমার মনে হয় অনেক জায়গাতেই আর্টিকেলেতে কিছু কিছু অ্যানেকডোটস নিয়ে আমি লিখেছি, যেগুলো অনেকেই বলেছেন যে আপনি যে এত কিছু জানেন, লেখেন না কেন ওর উপরে, এই চুটকি চুটকি লেখা সেগুলো কেন, why don't you write a book? আমি বলছিলাম না, ও সবার মধ্যে নেই। তারপর যখন সেন্টিনারি ইয়ার এলো, তখন অনেকেই বলতে শুরু করলেন, আমার মনে হয়েছে নাও ইজ দ্য টাইম, আর আমার বয়সও হচ্ছে, অনেকেই বললেন যে মানে you will die with a whole lot of knowledge on Ray which others don't have. আচ্ছা, Right. রাইট। বইয়ের বিষয়ে যখন আমরা কথা বলছি আপনার সঙ্গে, এটা তো একটা পাঠ হলো, আপনি যখন বলছেন আপনি ক্রাইম থ্রিলার লিখেছেন, সো অ্যাজ অ্যান অথর আই উড রিয়েলি লাইক টু আস্ক ইউ, এটা নিয়ে কি কোনো আপনি কোনো ট্রেনিং, ফর্মাল ট্রেনিং নিয়েছিলেন, হাউ টু রাইট, অর ইট কেম টু ইউ ভেরি ন্যাচারালি, যে রাইটিং বই পড়ে লেখা অভিজ্ঞতা? হ্যাঁ, বই পড়ে বই লেখার অভিজ্ঞতা একটা আঁচ তো হয়, কিভাবে গল্পটা সাজানো, কতটুকু বলবো, তারপরে আবার ধরে রাখবো, যাতে অপেক্ষা করে থাকে যে আবার কখন ইনফরমেশনটা আসবে গল্পে। সেটা আমার মনে হয় ওই কম বয়স থেকেই, because I was reading a lot of crime thrillers, suspense thrillers, books, authors, মানে অনেকের, লেন্ডে নেই, অনেক সব, জন লে ক্যারে, এদের লেখা। We just MA পাস করার পর থেকেই I started getting exposed to these, নাকি আরেকটু পরে, তখন না। And I thought, my God, what an interesting time pass. যখন আমি বিজ্ঞাপনের কাজে কলকাতার বাইরে যেতাম, সন্ধ্যেবেলা কিছু করার থাকতো না, কাজ হয়ে গেলে বলে কি করি, so I would buy books and hopefully I would finish a book by the evening. তা না হলে পরে ওই দুদিন পরে আবার গিয়ে বইয়ের দোকানে ওটা ফেরত দিয়ে আসতাম, বলে I'll take another book. তার থেকে আমার ক্রাইম থ্রিলার পড়ার বিরাট একটা, মানে কি বলবো, নেশার মতো ছিল।
এবং যখন আমি লিখতে গেলাম তখন আমার কিরকম মনে হলো যে বাংলায় ক্রাইম থ্রিলার্স অনেক লেখা হয়েছে, মানিকদার লেখাই বিশেষ করে ফেলুদা, তার আগে রয়েছে শরদিন্দু বাবু লেখা বঙ্কেশ, এছাড়া আরো অনেকে লিখেছেন। যেমন আমার পরের দিকে মনে হচ্ছে যে কাকাবাবু, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে খুবই ক্রাইম লেখাটা ইটস ভেরি ডিফিকাল্ট, কেননা আমি মনে করি আমি যখন লেখার জগতে আমি যখন এসেছিলাম, আই ওয়ান্স অ্যাটেম্পটেড আ ক্রাইম সিরিজ, আমি একটা গল্প লিখেছিলাম। তারপরে আমি লেখার সাহসটা এর জন্য পাইনি, বিকজ ক্রাইম লেখাতে ইউ হ্যাভ টু মেক ইট ভেরি ইন্টারেস্টিং অ্যাট এভরি স্টেপ। ছাপানোর কখনো কথা ভাবেননি? আমি I didn't know about it. I had written ক্রাইম স্টোরি আর সাইকোলজিক্যাল থ্রিলার আমি লিখেছি। আচ্ছা, কিন্তু আমি ভাবলাম যে সেকেন্ডটা লেখার সময় আমার মনে হলো যে যে রিডার, যে পড়বে গল্পটা, তার কাছে এটা একটা মনে হতে হবে এরপরে কি হচ্ছে, কি হতে চলেছে। সো এই যে একটা এক্সাইটমেন্ট, এইটা কিন্তু বইয়ের মধ্যে কন্টিনিউয়াসলি থাকতে হবে, তবেই দ্যাট মিনস ইউ আর, মানে আপনি সেখানে এটা করেছেন, মানে ইউ আর আ ওয়ান্ডারফুল রাইটার যে ক্রাইম থ্রিলার করতে পারে। মানে আমি যখন লেখা দিতে এলাম আমাকে বলা হয়েছিল যে ক্রাইম অ্যান্ড মজার গল্প আর দ্য টু ডিফিকাল্ট সেকশনস অফ রাইটিং আ বুক। সো আমি সেখানে একটু লেস নোন এটা নিয়েছি, রোম্যান্টিক জনারটা নিয়েছি, যেটা আমার মনে হয় একটু ইজিয়ার। আর আপনি সেখানে অনেক ডিফিকাল্ট পাতে গেছেন, যেখান থেকে আমি খুব জানতে চাইবো যে এটা একটা শেখার বিষয় আমাদের, because as a author we should not limit ourselves to only to one genre, we should also explore different genres. not necessarily. আপনি যদি if you are more comfortable writing, বিশেষ করে ফ্রেনি, আমি যখন প্রথম পড়ি আমার খুব মানে অসম্ভব রকম ভালো লেগেছিল ফ্রেনি। I know এটা নিয়ে আমি পরে কিন্তু আপনাকে প্রশ্ন করবোই। হ্যাঁ, কেন আমার প্রশ্ন করার পালা আসবে। একদম। কিন্তু যেটা লিখে আপনি কমফোর্টেবল, স্টে উইথ দ্যাট। কেননা সেটার মধ্যে আপনার লেখা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যেটা পাঠকদের আনন্দ দেয়। থ্যাংক ইউ। এনিথিং দ্যাট is pleasurable read is okay. It's okay. Absolutely. Absolutely, I will take your advice সেটাতে। বাট আই ওয়াজ জাস্ট থিঙ্কিং, মানে ভাবছিলাম যে কোনো যদি জনারটা চেঞ্জ করি, ইজ ইট ওকে টু চেঞ্জ দ্য জনার অ্যান্ড রাইট? I think what you've written, Frenny and the other one, I've had enough of you. It's a wonderful, striking title to have. তো আপনার যেটা রয়েছে মানুষ নিয়ে লেখা, মানুষ, এবং সেগুলো না জীবন্ত হয়ে ফুটে উঠেছে, বিশেষ করে ফ্রেন্ডিতে। থ্যাংক ইউ। I simply love that book, but we will come back. থ্যাংক ইউ সো মাচ। সোমা, এবার কিন্তু আমার প্রশ্ন করার পালা। অ্যাকচুয়ালি যেটা যখন সোম টেলস নিয়ে আলোচনা হচ্ছিল, তখন হোয়াট ফ্যাসিনেটেড মি সেটা হচ্ছে যে নর্মালি এইরকম যেগুলো আড্ডা হয় তাতে একজন প্রশ্নকর্তার মধ্যে থাকেন আর কেউ উত্তর দেন। এই পালা বদলটা আমার খুব অ্যাপিল করেছে। থ্যাংক ইউ। ফার্স্ট যেটা আমি জানতে চাই, আমি জানি আপনার নাম সোমা, আপনি Som Tales, it's from there. But what exactly is the entity of Som Tales? Thank you, Barunda, for asking me this wonderful question, because এটা আমার নিজেরও ভীষণ ফেভারিট কোয়েশ্চেন। আমি সোম টেলস কেন শুরু করি এবং কেন এটা নাম দিই, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই পিকচার্স, ফটোগ্রাফস। তো আমার কাছে আমি যখন বইয়ের দোকানে যেতাম, সেখানে কফি টেবিল বুকস, দে অলওয়েজ ইউজ টু অ্যাট্রাক্ট মি অ্যান্ড স্টিল অ্যাট্রাক্ট মি। তো আমি ছবি যখন দেখতাম, পাতা উল্টোতাম, আই ইউজ টু ফিল দের ইজ আ কানেকশন। আমার সঙ্গে সঙ্গে একটা মনে হতো এই ছবির পেছনে একটা গল্প লুকিয়ে আছে, অ্যান্ড ইমিডিয়েটলি ইজ টু ইকো ইন মাই মাইন্ড, কি আমার মনে হতো কখন আমি সেই গল্পটা লিখি।
অ্যান্ড লট অফ টাইমস এমনও হয়েছে যে আমি বই দোকানে গিয়ে কফি টেবিল বইগুলো কিনেছি, কিনে এনে বাড়িতে তারপর আমি গল্প লেখার চেষ্টা করেছি এবং লিখেছি। সো কোভিড টাইমে হলো যে আমি সেই সময়টা আমি এই কনসেপ্টটা নিয়ে ভাবতে শুরু করলাম এবং আমার সোম টেলস ওয়াজ বর্ন দেন। Then what happened was, since I was attracted to pictures, I got connected with lot of wildlife photographers. And তাদের সঙ্গে কথা বলে it was a very new concept for them, যেখানে তাদের ছবি আর আমার গল্প, I explained my concept to them, and as an emerging writer I would say I'm very grateful to all of them because তারা আমাকে সবাই অ্যালাউ করলো যে তাদের ছবিতে গল্প লিখতে। সো দে সেড, তারা একটা কথাই তাদের ছিল যে ফ্যাক্ট অ্যান্ড যেখানে ছবিটা তোলা হয়েছে সেটা যেন আমি কোনো ডিস্টার্ব না করি এবং বাকি গল্প যেন আমার থাকে, সেটাতে তাদের কোনো আপত্তি নেই। এবং দ্যাট ইজ ওয়াই সেখানে আমি ব্লগ শুরু করলাম এবং ফার্স্ট ব্লগ ছিল এক ঝাঁক হাতির পাল। তারা করবেটের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটি বাচ্চা হাতি, সেটা একটা বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিরিজ অফ পিকচার্স ছিল, যেটার উপরে আমি গল্প লিখেছিলাম এবং সেই করতে করতে একটা নেশাও হয়ে গেল। সে এরকম আই স্টার্টেড কানেক্টিং উইথ লট অফ র্যান্ডামলি, এবং আই ডোন্ট নো হাউ এরকম বাঘ, সিংহ, জিরাফ, এদের উপরে আমি বহু ফ্যামিলি গল্প লিখেছি এবং when I presented these stories to them, they said it's a Bombay style story that they never imagined can be written on wildlife. Okay. So that way Som Tales got a bit popular, এবং সেখান থেকে আমার মনে হলো এবারে আমি আস্তে আস্তে লেখা, মানে গল্প লেখা, যেটা আমি মানে লিখছিলাম ভেরি র ফরম্যাটে, আমি কাগজে লিখছিলাম অনেক ফিচার, ভাবতাম যে এই ফিচার ফিল্মের জন্য গল্প লিখি বা লিখতে থাকি, এরকম লিখছিলাম। কিন্তু সেই সময়টাই এলো যখন মানে আমার ছেলে বললো যে মা, why don't you write it seriously, মানে write it in a book format এবং get it published. তো সেখান থেকে আমার বই লেখার জার্নি শুরু, and that was COVID, and that was a time Frenny was born. Okay, great. আমি হাসছিলাম মনে একটা কারণে, absolutely ridiculous, মানে তুমি যখন আপনি যখন বলছিলেন যে এই ব্লগস লেখা, ওয়াইল্ড লাইফ ছবি ইজ টু অ্যাট্রাক্ট ইউ ভেরি মাচ, আমি ভাবছিলাম যে মনে মনে আমি হাতির বাচ্চা না জিরাফ কোনটা আমি এখানে যে এসছি আর কি। Anyway, it's fast. But coming back to Frenny, who is Frenny? That lady, that party lady. আপনি কি একদম একটা মানে আমার কিরকম পড়ে মনে হচ্ছিল যে একটি রক্ত মাংসের মহিলাকে আপনি চিনতেন বা জানতেন, তাকে নিয়ে অফকোর্স ফ্রেনি, যাকে নিয়ে আমি অরিজিনাল আছে, ইটস এ ট্রু স্টোরি ফ্রেনি। এই গল্পটা যদি আমি শুরু করি ফ্রেনি গল্প, তাহলে এখানে আমাকে বেনেগল স্যারের গল্প একটু বলতে হবে, কারণ শ্যাম বেনেগল, হ্যাঁ, Frenny actually secretary to Bengal sir. Did you write that? Yes, I. The Sam Bengal? No, actually I didn't write that because Frenny আমাকে বলেছিল I could have forgotten that. সেই আইডেন্টিটিটা একটু ডিসক্লোজ ও বলেছিল বইতে না। তো কোভিডে দ্যাট অ্যাগেন হ্যাপেন্স ডিউরিং কোভিড, যে আমি কোনো একটা প্রজেক্ট নিয়ে আমি স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং বঙ্গবন্ধু, I was supposed to work for Bangabandhu with him. So he asked me that, can you stay in Mumbai for 3 to 4 months? I said absolutely, কারণ I wasn't prepared যে উনি আমাকে এটা জিজ্ঞেস করবেন। তো কিন্তু ওনার মতন একজন ফিল্ম মেকার আমাকে জিজ্ঞেস করছে ক্যান ইউ স্টে, সো আই সেড ইন ওয়ান গো যে হ্যাঁ আমি অফকোর্স একা থাকতে পারি। তারপরে উনি বললেন যে আমার একজন, তুমি বাংলা ভালো করে জানো? আমি বললাম হ্যাঁ, আমি বেঙ্গলি, আই হ্যাভ
আমি বাংলা লিখেছি এবং বাংলা পড়ি, দুটোই। হুম। সো আই নো দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, সো ক্যান ইউ ট্রান্সলেট, মানে ট্রান্সলেশন আমার দরকার একজন। সো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি করতে পারবো। সো তখন উনি বললেন যে আই উইল লেট ইউ নো যে ইফ ইউ আর ফাইনালাইজড অর নট। ওকে ওকে। ওই সময় আমরা যখন গল্পটা বলছি, আমরা যখন নিজেদের মধ্যে গল্প করছি, তখন উনি বললেন যে তুমি চা খাবে। তার আগেই কিন্তু ফ্রেনি আমাদের রুমে ঢুকে এবং জিজ্ঞেস করেছিল দিকরা চায় পিয়েগা। তখন আমি বলেছি যে নো আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ টি, বিকজ আই ওয়াজ আ লিটল বিট কনসিয়াস টকিং টু স্যার। তখন মানে ওই চা খাবো ভয়ে ওনার সামনে বসে কথা বলছি, তখন একটা ফোকাস, আমি একটা স্ক্রিপ্ট নিয়ে গেছি ওনাকে দেখাতে, সেই স্ক্রিপ্টটা দেখাচ্ছি, হি ওয়াজ রিডিং দ্য স্ক্রিপ্ট। আচ্ছা, এটা বলতে বলতে বলি, এরকম ছোটো ছোটো ঘটনা আছে। যখন আমি ফার্স্ট লিখি একটা গল্প ফির একবার, তখন মানে আমি বোধহয় লেখার জগতে ঢুকিও নি, আমি জাস্ট লিখছিলাম। লেখাটা কমপ্লিট করে আমি somebody shared his email, সেটা বহু বছর আগে, and I wrote, and আমি এই গল্পটা ইমেলে ওনাকে পাঠাই। Answer came back, this is the first story of woman I would like if ever made it into a film. শ্যাম বলেছিলেন? ওটা আমার কাছে, ইমেলটা আমার কাছে আছে। You better protect it, you better save it. So that actually made me believe in myself that yes, I can write. তো আমি ওই মোটা ফাইল নিয়ে তখন আমি ভাবলাম এই যাচ্ছি যখন এই পুরো লেখাটা নিয়ে আমি ওনার কাছে যাই এবং আই প্রেজেন্টেড দ্যাট লেখা পুরো। Fine, fine. But come back to Frenny. ফ্রেনি। তো ফ্রেনি তখন আবার উনি বললেন যে তুমি চা খাবে না। আমি বললাম, তখন আই ওয়াজ লাইক লিটল বিট ইজিয়ার ইন দ্য সেন্স, আমি বললাম হ্যাঁ খেতে পারি। তখন শি কেম ইন আগেইন, অ্যান্ড তখন আমাকে বলছে তোমাকে তো আমি জিজ্ঞেস করলাম, আই আস্কড ইউ দ্যাট, তখন তুমি না বললে আর এখন তুমি হ্যাঁ করছো। So I couldn't say that, that time I was a bit nervous and now I'm more easier, I can ask for a cup of tea. So আমি খুব আস্তে করে বললাম হ্যাঁ yes I can have. So she was like খুব বুড়ো পুচকে টুচকে আমার কাছে লাগে। অ্যান্ড যখন আমরা চাটা খেয়ে বেরোচ্ছি, ও হেসে বললো বাই ডিকরা, বাই করে বললো। অ্যান্ড তারপরে আমি ওই যে উনি জানাবেন, কনফার্মেশনটা জানাবেন, ইট ওয়াজ থ্রু ফ্রেনি। So sadly that didn't happen due to some reasons, যেটা স্যার নিজেই ফোন করে বলেছিলেন, and I was really expecting that to happen. কিন্তু ফ্রেনি এখানে আমার কাছে ক্লোজ কী করে হলো ওটাতেই, যখন জিনিসটা didn't happen and I was mentally prepared that আমি বম্বেতে শিফট করবো এবং কাজ শুরু করবো স্যারের সঙ্গে, না হওয়াতে I was in tears. And Frenny সেখানে started helping me like Dikra, don't cry. এবং ওই কথা বলতে বলতে ও নিজের জীবনের গল্প বলতে শুরু করলো আমাকে, and that stopped me crying and listening to her, and we talked about 2 hours at a stretch. ফোনটা রাখার পরে আমি আমার এডিটরকে জিজ্ঞেস করলাম, I am sure now I'm going to write a book on Frenny. This is what I want to write. She said, go ahead, write. সেই দিন থেকে আজ অবধি আমরা রোজ কথা বলি। Frenny. She's still alive. She's still alive. And we have a difference. Really love to meet up with her. Really. And আমাদের গল্পগুলো যে হয় ফ্রেনির সঙ্গে, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, ভগবান কোথায় রাখা আছে বাড়িতে শুরু করে ওর গল্প, আই মোস্টলি লিসেন টু হার। সো ওর বাড়িতে আমি কখনো যাইনি, বাট শি অলওয়েজ গিভস মি আ ভিডিও কল। মানে ও যখনই আমার সঙ্গে কথা বলে, শি প্রিফার্স টু ডু আ ভিডিও কল টু শো আওয়ার হাউস। ওর ভগবান না গিয়ে চেনা হয়ে গেছে। তো এত আমরা কথা বলেছি, অ্যান্ড উই হ্যাভ আ ডিফারেন্স অফ 20 years amongst us. কিন্তু মানে এই যে ওর কাছ থেকে আমি এত ভালোবাসা, এত ওয়ার্মথ আমি যেটা পেয়েছি, নট আ ডে ইট হ্যাপেন্স আমি যদি ফোন না করি, ও আমাকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে যে তুমি কেন ফোন করলে না। ইট মেক্স মি বিলিভ দ্যাট উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে থাকেন। ওনার হাজব্যান্ড একটু অসুস্থ, ওনার ছেলে মেয়েও আছে। না, তারা সেপারেট থাকে।
কিন্তু দিস ইজ ফ্রেনি লাইক, তো আমাকে আমার এডিটার বললো যে তুমি যদি ফ্রেনি লেখা শুরু করছো, ফ্রেনি শুড হ্যাভ আ সাবজেক্ট, ইউনো, তোমার গল্পগুলো কেমন হবে। সো শি গাইডেড মি সেইং তুমি ওর সঙ্গে রোজ গল্প করো, গল্প করতে করতে ওরই গল্প করো তুমি, অ্যান্ড ট্রাই টু হিয়ার হোয়াট শি ইজ সেইং রাদার দ্যান ইউ স্পিকিং। Yeah, সো আমার একটা নেশা হয়ে গেছিলো একটা টাইমে যে আমি ফ্রেনিকে ফোন করবো আর ফ্রেনির গল্প, আর ও কিন্তু আমাকে মানে উইদাউট এনি হেজিটেশন ও কন্টিনিউসলি জীবনের সব গল্প, if a third person listens they would find it like irrelevant যে কি গল্প এগুলো, but those had one of the powerful messages, and I could write Frenny with those stories what she shared with me. Absolutely wonderful, Frenny. Really. Thank you for that. And আমার একটাই প্রার্থনা রয়েছে যে মানে someone should make a wonderful web series with Frenny. It is crying out to be one. আমিও ভীষণভাবে মানে মন থেকে চাই, বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। ফ্রেনি, Unfortunately, Sham is not there anymore. শ্যাম ইজ নট, স্যার নেই, আর ফ্রেনি বইটা হ্যাজ গিভেন মি অ্যান আইডেন্টিটি অ্যাজ আ সোমা বোস দি অথর, সোম টেলস, যেটার জন্য আজকে আমরা এখানে এসেছি, দ্যাট যে মানে জন্ম হয়েছে আজকে যে পডকাস্টটা, ভিডিও পডকাস্টটা আমরা করছি, আর এতদিন ধরে যে লিখছি, আমি যে অথর হয়েছি পুরোটা সম্ভব হয়েছে কিন্তু ফ্রেনির জন্য আজকে। সো ইট ইজ, আই ট্রাভেল উইথ দিস বুক ফ্রেনি, ইভেন ইফ আই ডোন্ট ট্রাভেল উইথ মাই সেকেন্ড বুক, ফ্রেনি ইজ অলওয়েজ দেয়ার। আই উইল ফিল ভেরি প্রাউড টু হোল্ড ইট ইন মাই হ্যান্ড। একটা প্রশ্ন আছে, ফ্রেনির গল্প কি শেষ হয়ে গেছে বলে মনে হয় আপনার? না, আমি এমনভাবে Why not লিখেছি, Frenny do that? I will. Please do, because I think I am just one of the readers. আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে I would like to hear more about Frenny. So if you have more stories in stock, please do write. That is the reason I have kept a little bit unending প্রত্যেকটা গল্প লাস্টে to give it a sequel of Frenny 2. সেটা আমি ইচ্ছে করে রেখেছি, কেননা ভাবলাম ফার্স্ট গল্প শর্ট রাখি, লোকেদের একটু ইন্টারেস্ট হোক পড়তে। নতুন অথর তারা প্রথমেই যদি আমি খুব বড় লিখি তারা হয়তো পড়বে না, তো লেট দেম রিড ফ্রেনি, লেট দেম লাইক ফ্রেনি, অ্যান্ড অফকোর্স আমার তো মনে হচ্ছে ফোর্থ বুক শুড বি ফ্রেনি 2, থার্ড বই আমি লিখছি এখন। I really do. You write one. থ্যাংক ইউ। আমার একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে ভেরি থ্যাঙ্কফুল টু ইউ যে আপনি আমাকে সোম টেলসেতে ইন্টারভিউ করছেন। আই রিয়েলি হোপ দ্যাট কি বলবো, দর্শকদের মনে এটা একটা থ্যাংক ইউ সো মাচ বরুণদা। অ্যাকচুয়ালি সোম টেলসে রাখার এই আড্ডা সেশনটা হয়েছে যখন আমি অথর একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমি এটা কনসেপ্টটা মানে ভাবলাম যে শুরু করবো, আর প্রথম বইটা লেখার পর আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম মহিলাদের কাছ থেকে, যারা র্যান্ডামলি, আমি হয়তো সকালে হাঁটতে যেতাম, তারা এসে তাদের জীবনের গল্প, নানান রকম গল্প টু শেয়ার, আর আই টু ফিল মাইসেলফ ব্লেসড যে আজকে আমি এই জায়গাতে এসেছি যেখানে লোকেরা নিজেদের গল্প আমার সঙ্গে শেয়ার করছে। সো ওয়াই নট ডু এরকম টাইপের ভিডিও পডকাস্ট যেখানে লোকেরা উইদাউট এনি হেজিটেশন, যেখানে ওরা যখন এসে বসবে আমার সঙ্গে, দ্যাট শুড নট বি আ ফর্মাল ডিসকাশন, যেখানে মানে চাইলে তারা মানে একটা সোফার মধ্যে পা উঠিয়ে আরামসে বসে আড্ডা মারতে পারে, এবং জীবনের গল্প যেগুলো তারা হয়তো যেখানে কোথাও বলতে পারেনি সেটা তারা আমার সঙ্গে শেয়ার করতে পারে এই সোম টেলসে বসে। দ্যাট ইজ মাই আইডিয়া। wonderful. থ্যাংক ইউ সো I মাচ। should thank you.